হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা কথা বলবো জিএসটির ফিজিক্স অংশ নিয়ে। যেহেতু অনেক বেশি কোশ্চেন আসছিল যে ভাইয়া জিএসটি ফিজিক্সের জন্য এখন কী পড়বো, গুচ্ছ প্রশ্ন ব্যাংক পড়বো নাকি ভার্সিটি প্রশ্ন ব্যাংক পড়বো নাকি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়বো, বই যদি আমি পড়ি তাহলে সেটা কীভাবে পড়বো, ইসাক স্যারের বই পড়বো নাকি তপন স্যারের বই পড়বো, অনেকগুলো কোশ্চেন তোমাদের আছে। তো আজকে আমি তোমাদেরকে একদম দেখাই দিব যে এই লাস্ট মোমেন্টে এসে তুমি ফিজিক্সের প্রিপারেশনটা কীভাবে গোছাইতে পারবা। ঠিক আছে, তো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমাদের কিন্তু 25টা করে এমসিকিউ আসবে। এটা কিন্তু সবার জন্যই, অর্থাৎ তুমি বায়োলজি, বাংলা, ইংলিশ যা দেখাও কোনো প্রবলেম নাই, তোমাকে 25টা ফিজিক্সের কোশ্চেন তোমাকে কিন্তু ফেস করতে হবে। তো সেটা কীভাবে ফেস করবা সেটা একটু তোমাদেরকে দেখাই দিই। প্রথম কথা দেখো ভাই, এখানে কিন্তু শর্ট সিলেবাস, অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে যে 15টা চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপার থেকে হচ্ছে 8টা চ্যাপ্টার এবং সেকেন্ড পেপার থেকে হচ্ছে 7টা চ্যাপ্টার। এখন তুমি বলতে পারো যে এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো। আমি যদি তোমাকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপার থেকে সবথেকে ইম্পর্টেন্ট পেপার বাছাই করতে বলি, তাহলে অবশ্যই সেটা ফার্স্ট পেপার, অর্থাৎ ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসতে বেশি দেখা যায়। যেমন এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো থাকবে, চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা, এখান থেকে তুমি তো প্রশ্ন পাচ্ছই, এবং এখান থেকে কিন্তু একের অধিক প্রশ্ন আসে, 2 থেকে 3টা কোশ্চেন তোমাকে কিন্তু দিয়ে দিবে। এরপর তোমার সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে থাকবে পঞ্চম চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতা, এরপর ষষ্ঠ চ্যাপ্টার মহাকর্ষ অভিকর্ষ, এখান থেকে কোন কোয়েশ্চেন কিন্তু মিস যাবেই না। এরপর হচ্ছে অষ্টম চ্যাপ্টার অর্থাৎ পর্যায়বৃত্ত গতি, এবং দশম চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। তো যেহেতু এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, তার মানে আমি বলতেই পারি যে ফিজিক্সের ফার্স্ট পেপারটা কিন্তু আমাদেরকে অনেক মনোযোগ সহকারে করতে হবে। কিভাবে পড়বা, সবথেকে ইম্পর্টেন্ট কি, এখন তুমি কোথা থেকে প্র্যাকটিস করবা, কারণ বাজারে তো অনেক বই আছে, তোমার সামনে তো অনেকগুলো প্রশ্ন ব্যাংক আছে, বাট ইফেক্টিভ ওয়েটা কী যে আমি কম সময়ের মধ্যে উল্টাপাল্টা অনেক জিনিস না পড়ে কীভাবে ভালো করতে পারি বা পরীক্ষায় আমি কমন ফেলাইতে পারি। ঠিক আছে, তো দেখো যে এইগুলা তোমরা হচ্ছে মিস করবা না, এবং লাস্ট মোমেন্টে এসে কিন্তু এই চ্যাপ্টারগুলাই তোমরা বেশি বেশি দেখবা। এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি আমি আসি, সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই, তাপগতিবিদ্যা থেকে মিস নাই। এরপর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ চলতরিৎ থেকে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন আসে, প্রত্যেক বছরই আসে। আবার এবছর কে কোশ্চেন করবে, যশোর কিন্তু চলতরিৎ থেকে কোশ্চেন করতে পছন্দ করে, তার মানে চলতরিৎও আমরা লাস্ট মোমেন্টে এসে কিন্তু রিভিশন দিব। এবং আরেকটা চ্যাপ্টার যেটা আমরা কখনোই মিস করবো না, সেটা হলো অষ্টম চ্যাপ্টার, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কোশ্চেন আসবেই। এবং এর সাথে সাথে নবম চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু থিওরিটা অনেক বেশি স্ট্রং করতে হবে, কারণ থিওরি কোশ্চেনগুলো নবম চ্যাপ্টার থেকে আসতেছে। তো এইগুলো হচ্ছে আমরা লাস্ট মোমেন্টে দেখবো, বাকি চ্যাপ্টারগুলো তো আমরা পড়বোই, কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা এইগুলো বারবার হচ্ছে প্র্যাকটিস করবো। এখন আসো পড়াশোনার সিস্টেমটা কী হওয়া উচিত। তো আমি যদি তোমাকে এখন পড়াশোনার সিস্টেমটা দেখাই, তাহলে এখানে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো প্রশ্ন কি কঠিন আসবে নাকি হলো সহজ আসবে। তো দেখো এইটা প্রেডিকশন করা আসলে ইজি না, কারণ এবছর কোশ্চেন, আগের বছর কে কোশ্চেন করছে, সাস্ট কোশ্চেন করছে, এবছর যশোর কোশ্চেন করবে, তো ওদের অবশ্যই নিজস্ব একটা স্টাইল থাকবে। এখন তুমি যদি ডিউয়ের সাথে যদি মিলাও যে ডিউয়ে কনসেপচুয়াল প্রশ্ন আসে, ডিউয়ে কোশ্চেন কিন্তু অত বেশি কঠিন হয় না, বাট তারা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন করবে, এবং ইদানিং কালে দেখা গেছে তারা ইঞ্জিনিয়ারিং স্টাইলটা ফলো করতেছে। তো সেক্ষেত্রে ডিউয়ের কোশ্চেনের সাথে জিএসটির কোশ্চেন মিলাইলে হবে না। জিএসটি তুমি যদি কোশ্চেন প্যাটার্ন দেখবা যে কিছু অংশ থাকবে থিওরি থেকে, একদম থিওরি, যেখানে তোমার একক চাবে, মাত্রা চাবে, এরপর তোমার দেখা যাবে যে বিভিন্ন রকমের রাশি দিয়ে সেটাকে বলতেছে যে এটা কি ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক, বা ছোটো ছোটো ম্যাথ দিতে পারে। এবং কিছু ম্যাথ থাকবে যেগুলো এক লাইনে করা যায়, আবার কিছু ম্যাথ থাকবে যেগুলো অনেক বড় বড় ক্যালকুলেশন। এখানে তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে বড় বড় ক্যালকুলেশনের ম্যাথ কিন্তু থাকে। ঠিক আছে, তো বড় বড় ক্যালকুলেশন যদি তোমার থাকে, তাহলে কিন্তু তোমাকে ওই জিনিসগুলো হয় একটু টাইম নিয়ে করা লাগবে, আর না হলে কিন্তু ওগুলো স্কিপ করতে হবে, কারণ 1 ঘন্টায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়া তুমি যদি ম্যাথ দাগাও তাহলে তো আরও বেশি টাইম লাগবে, বাংলা ইংলিশ দাগাইলেও তোমার কিন্তু ফিজিক্সে টাইম যাবে। তো সেক্ষেত্রে বড় বড় ক্যালকুলেশন যখন তুমি পাবা, চেষ্টা করবা লাস্টে গিয়ে করার, অথবা তুমি সেগুলোকে স্কিপ করবা। ঠিক আছে, এখন কথা হলো ভাইয়া, ঠিক আপনি বললেন যে শর্ট সিলেবাস পড়তে হবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো রিভিশন দিব সেগুলোও বললেন। এখন আমাকে বলেন যে আমি কোন জায়গাগুলো থেকে পড়বো। ঠিক আছে, তো দেখো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে প্রথমে আগে তোমরা মেইন বুক নিবা। এখন মেইন বুকে তুমি কি দাগানো লাইন পড়বা, তুমি যদি আগে থেকে দাগানো লাইন পড়ো তাইলে আমার কোনো প্রবলেম নেই, তুমি পড়তেই পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, দাগানো লাইন পড়া বেটার। বাট যারা দাগানো লাইন পড়ো নাই, তাদের কি মানে কাভার করার তো একটা ওয়ে লাগবে। তো তাদের কাভার করার ওয়েটা কি, তোমরা দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য এই যে সার সংক্ষেপগুলো দেওয়া আছে বইয়ের শেষে দেখবা। তো এগুলো দেখো, এগুলো তুমি যদি পড়ো তোমার থিওরি পার্ট ফুল কাভার হয়ে যাবে। এখন অনেকেই বলে ভাই তপন স্যার পড়লে হবে কিনা, হ্যাঁ হবে, তপন স্যারের মধ্যেও আছে, বাট আমাদের এক্সাম ব্যাচে কিন্তু আমরা হলো ইসাক স্যারের এই মেইন বুকের দাগানো লাইনগুলো দিয়ে দিয়েছি, প্লাস এই যে তোমরা সারসংক্ষেপগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দিয়ে দিয়েছি, এবং এখান থেকে ডিরেক্ট কিন্তু প্রশ্ন কমন পড়ে যাবে যেগুলো তোমার থিওরি পার্ট কাভার করবে। তো এখন এই 25টা কোশ্চেনের মধ্যে যদি 7 থেকে 8টা কোশ্চেন এরকম আসে যেগুলো এরকম মুখস্থ টাইপের কোশ্চেন, এবং সেগুলো যদি তুমি জাস্ট এতটুকু পড়েই পাও, এগুলো পড়তে কয় মিনিট সময় লাগবে তোমার, জাস্ট এগুলো পড়লেই কিন্তু তোমার এই মার্কটা চলে আসতেছে। ঠিক আছে, তো তোমরা প্রথমে যখন স্টার্ট করবা তখন হচ্ছে
ইসাক স্যারের বইটা দিয়ে স্টার্ট করবা, ঠিক আছে। এরপরে আসো যে আমরা এরপর কী করব। এরপর দেখো যে টাইপ ধরে ধরে আমরা হলো প্রশ্ন সলভ করবো। এখন প্রশ্নটা সলভ করবো কোথা থেকে, আমি তোমাদেরকে ওই হায়ারার্কিটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি যদি ইসাক স্যারের এমসিকিউ সলভ করো, তোমার যদি আগে থেকে এমসিকিউ সলভ করা থাকে তাহলে আমি বলবো হ্যাঁ তুমি এখনও ইসাক স্যারের এমসিকিউ সলভ করতে পারো, কিন্তু এখন নতুন করে শুরু করতে যেও না, কারণ দেখা গেছে একটা চ্যাপ্টারের অধীনে প্রায় 100টা করে এমসিকিউ আছে। এখন তুমি যদি চিন্তা করো যে ভাই আমি 15টা চ্যাপ্টারের মানে প্রত্যেকটা এমসিকিউ করে যাবো, সেক্ষেত্রে কিন্তু তোমার 1500টা এমসিকিউ করতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা টাইম তোমার নিয়ে নিবে। বাকি চ্যাপ্টারগুলো তো পড়েই আছে, বাকি সাবজেক্ট পড়ে আছে, ওগুলো তুমি কখন পড়বা। তো সেক্ষেত্রে এখন আর নতুন করে শুরু করার দরকার নেই। বাট যারা আগে থেকে পড়ে আসছো তারা লাস্ট মোমেন্টে কী করবা, তোমরা হচ্ছে ইসাক স্যারের জাস্ট এমসিকিউগুলো রিভিশন দিয়ে যাইতে পারো। এবং এখানে একটা মজার জিনিস দেখবা, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম এমসিকিউ তোমাকে করতে হবে না। যেমন জিএসটিতে কিন্তু তোমার এই কোশ্চেনগুলো আসে না, অর্থাৎ তোমার গ্রাফের কোশ্চেনগুলো আসে না। এরপর এখানে কিছু বহুপদী কোশ্চেন তুমি পাবা, যেমন ধরো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে বাদ দিতে হবে, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো আসবে না, তুমি জাস্ট কী করবা, এই যে 16 নাম্বার যে কোশ্চেনগুলো আছে এগুলো করবা, 17 নাম্বার কোশ্চেন করবা। তো যে কোশ্চেনগুলো দেখবা যে আমার বোর্ড স্ট্যান্ডার্ড, সেগুলো করার দরকার নেই, আমি জাস্ট হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো করে যাব, ঠিক আছে। তো তোমরা এটা জানো। আর এগুলো গ্রাফ কিন্তু এগুলো কিন্তু আসবে না, ঠিক আছে। এটা তোমার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা না, এটা তোমার জাহাঙ্গীরের পরীক্ষা না। এখানে জাহাঙ্গীরনগরে কিন্তু বহুপদী থেকে কোশ্চেন তুলে দেয়, ঠিক আছে, কিন্তু জিএসটিতে এরকম হবে না। তো তোমরা যেগুলো করবা, যে মেইন বই থেকে যখন তুমি প্র্যাকটিস করতেছো বা মেইন বইয়ের অনুশীলনী প্রশ্ন যখন পড়তেছো, তখন তোমাকে এই সিলেক্টিভ জায়গাগুলো পড়তে হবে। বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা যখন প্রিপারেশন নিচ্ছিলা, তখন কিন্তু তোমাদেরকে এরকম সিলেক্টিভভাবে পড়াই দিছিল, তুমি জাস্ট ওগুলাই রিভিশন দিবা। এখন কথা হচ্ছে এটা করলেও হবে, না করলেও হবে, কিন্তু যে জায়গাটা তোমাকে করতেই হবে সেটা হচ্ছে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে। এখন এখানে আমার হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক আছে, তো তুমি বাজারে যে কোনো ভার্সিটি প্রশ্ন ব্যাংক নিতে পারো। আমি তোমাকে আরেকবার বলতেছি, তোমার কোচিংয়ের বই হইতে পারে, কোনো প্রবলেম নাই, বা যে কোনো পাবলিকেশনের বইও হইতে পারে, সেটাতেও কোনো প্রবলেম নেই। তো তুমি যেটা করবা, যে কোনো একটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক নিবা, নিয়ে তুমি হচ্ছে প্রশ্ন সলভ করবা। এখন এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা করে চ্যাপ্টারের অধীনে কিন্তু অনেকগুলো টপিকের উপর অনেক কোশ্চেন আছে, কিন্তু আমি কিন্তু সব টপিক করব না, এটাই মজার ব্যাপার। সেটা হচ্ছে আমি টাইপ ধরে ধরে যেগুলো জিএসটিতে আসার মতো সেগুলো করব। তো তোমরা দেখবা যে আমাদের এক্সাম ব্যাচে সাজেশন দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের অধীনে জিএসটির জন্য এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, যেহেতু এবার যশোর প্রশ্ন করবে, তো ওদের প্রশ্নের আলোকে কিন্তু আমরা তোমাদেরকে টাইপগুলো গুছিয়ে দিছি, ঠিক আছে। তুমি এক্সাম ব্যাচে ওয়েবসাইটে গিয়ে দেখবা যে আমাদের কিন্তু সেখানে শিওর কমন সাজেশন নামে একটা হচ্ছে সেকশন আছে। জাস্ট তুমি ওখানে যদি আমাদের শিওর কমন সাজেশনে ক্লিক করো, তাহলে দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের অধীনে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিছি। তো তোমার কাজ হবে জাস্ট ওই টপিকগুলাই তুমি, এই যে কোশ্চেন ব্যাংক থাকবে সেখানে কোশ্চেন ব্যাংক থেকে ওই টপিকগুলোর আন্ডারে যে এমসিকিউ থাকবে সেগুলো সলভ করে ফেলা, ঠিক আছে। তুমি যদি এখন সব পড়তে যাও তাহলে কিন্তু এটা তোমার জন্য বোকামি হবে। তুমি কী করবা, জাস্ট ওই যে সিলেক্টিভ টপিকগুলো আছে সেই সিলেক্টেড টপিকগুলোই তোমাকে পড়তে হবে। আগে তোমার যখন পড়তে মোট 8টা টপিক টাচ করা লাগতো, বাট এখন যখন তুমি পড়তেছো তখন মাত্র 4টা টপিক তুমি হচ্ছে পড়লেই তোমার জিএসটির জন্য হয়ে যাচ্ছে। মনে রাখবা, জিএসটিতে তারাই ভালো করতে পারবে যারা একটু টেকনিক্যালি পড়াশোনা করবে। উল্টাপাল্টা মানে সিস্টেম না জেনে জাস্ট পড়েই গেলাম, তাহলে ভাই কখনোই মানে শেষ করা পসিবল না। প্লাস তোমার দেখবা যে মানে প্রশ্ন যে তুমি সলভ করতেছো তুমি মজা পাবা না, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবা যে এই যে টপিকগুলো আমরা দিয়ে দিছি, আমাদের এগুলো টপিক না, এগুলো হলো জিএসটি এবং জাস্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা তোমাদেরকে টপিকগুলো দিয়ে দিছি। তো এখানে যে টপিকগুলো আছে, অনেকেই প্রশ্ন করো ভাইয়া এই সাজেশনের টপিকগুলো পড়লে হবে কি না, 100% হবে। এখন কিছু কোশ্চেন যদি এরকম হয় যে না তারা হচ্ছে গতানুগতিক টাইপের বাইরে থেকে করছে, তুমি যেরকম পারবা না, তোমার সাথে যারা পরীক্ষা দিচ্ছে ওরাও পারবে না, বাট কমন টপিকগুলো তোমাকে পড়ে যেতে হবে। কমন টপিক পড়ার জন্য তোমাকে কিন্তু এইভাবে টপিক ওয়াইজ আগাইতে হবে। আমি তোমাদেরকে বুঝাইতে পারছি? তো এইভাবে উল্টাপাল্টাভাবে কোশ্চেন সলভ না করে তুমি যেটা করবা, টপিকগুলো দেখে সাজেশনের টপিকগুলো নিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে জিনিসগুলোকে শেষ করবা, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমার মানে কাজ শেষ হইলো। তো যারা মেইন বুক তোমাকে পড়তেই হবে, মেইন বুক পড়ার পর এই কাজটা করবা, তা টাইপ ধরে ধরে প্রশ্ন সলভ করবে, এদের প্রিপারেশন প্রায় 80% শেষ। এখন তোমাকে লাস্ট মোমেন্টে এসে কী করতে হবে, একটু প্র্যাকটিস বানাতে হবে। প্র্যাকটিসের জন্য তুমি কী করবা, এক্সাম দিবা। এখন আমাদের এক্সাম ব্যাচে দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু হচ্ছে আমরা এক্সাম দিয়ে দিছি। এই যেমন ধরো যে আমাদের এক্সামগুলো তুমি যদি একটু দেখো যে এক্সামগুলো আমাদের হয়ে গেছে তুমি যে কোনো টাইমেও দিতে পারবা। ধরো তোমার মন চাচ্ছে যে না তুমি আজকে নিউটনীয় বলবিদ্যা এক্সাম দিবা, তুমি জাস্ট আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখবা যে ওখানে নিউটনীয় বলবিদ্যা এক্সাম দেওয়া আছে, তাহলে তুমি কিন্তু সেই নিউটনীয় বলবিদ্যা এক্সামটা দিয়ে দেখতে পারবা যে না তোমার পজিশন কত। ওখানে কিন্তু নেগেটিভ মার্কও আছে, তো তুমি কিন্তু এক্স্যাক্ট বুঝতে পারবা যে তোমার যে চ্যাপ্টারটা তোমার পড়া হলো সেই চ্যাপ্টারটার উপরে তোমার পারফরমেন্স কীরকম আসতেছে। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু আমরা তোমাদেরকে এক্সাম দিয়ে রাখছি। এবং আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে এই এক্সামগুলোর পরে আমাদের 15 তারিখ থেকে, অর্থাৎ সামনে 15 তারিখ থেকে কিন্তু আমাদের মডেল টেস্ট শুরু হচ্ছে। তার মানে আগে যে এক্সামগুলো থাকবে সেগুলোও তুমি যেমন দিতে পারতেছো, সামনের এক্সামগুলো দিতে পারতেছো। আরেকটা ইন্টারেস্টিং ফিচার সেটা হচ্ছে যে তুমি চাইলে
গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটার বদলে আমাদের ওয়েবসাইটে বাংলা অথবা ইংলিশ দুটোই দেওয়া থাকবে, তোমার যে কোনো একটা তোমার মন মতো তুমি দাগাইতে পারবা, ওগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, বাংলাও দাগাইতে পারো ইংরেজিও দাগাইতে পারো, ঠিক আছে। তো এভাবে তোমাকে লাস্ট মোমেন্টে এসে কিন্তু এক্সামের উপর থাকতে হবে। এখন সেক্ষেত্রে তোমার প্রিপারেশন যাই হোক, যদি তুমি শেষ মুহূর্তে এসে এক্সাম না দাও তাহলে কিন্তু তোমার কনফিডেন্সও বিল্ড আপ হবে না, টাইম ম্যানেজমেন্টও হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। যারা এক্সাম ব্যাচে অ্যাড হইতে চাও তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ দিতে পারো, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে হয়ে যাবে। আচ্ছা, এরপর তোমার ধরো মেইন বুকও পড়া শেষ, অনেকে এরকম আছে, আবার ধরো টাইপ ধরে ধরে তুমি প্রশ্ন অনেকগুলো সলভ করছো বা তোমার পুরা মানে একবার সিলেবাসটা শেষ হয়েছে, আবার তুমি হচ্ছে রেগুলারলি এক্সামও দিচ্ছ। তো এরপরে তোমার টাস্ক কী হবে, যে এই যে আমার সামনে যে 10-12 দিন 15 দিন আছে আমি কী করবো? প্রথম কথা হচ্ছে জিএসটি কোয়েশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে। এটা সবার জন্য না, জিএসটির কোয়েশ্চেন কিন্তু অল্প, অর্থাৎ জিএসটি শুরুই হয়েছে কয়েক বছর ধরে। তো তুমি কোয়েশ্চেন যদি সলভ করো দেখবে যে খুব বেশি প্রশ্ন পাওয়া যাচ্ছে না। যখন তোমার জিএসটি কোয়েশ্চেনটা শেষ হয়ে যাচ্ছে, তুমি দেখতেছো না আমার জিএসটি কোয়েশ্চেন ব্যাংক শেষ, অনেকের শেষ আমি জানি। তো এরপরে তোমরা কী করবা? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো সলভ করবা। যেমন তুমি হাজী দানেশের কোয়েশ্চেন সলভ করতে পারো, তুমি কুমিল্লা ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ করতে পারো, তুমি আলাদা করে জগন্নাথ ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ করতে পারো। আর লাস্টে গিয়ে তুমি চাইলে সাস্টের কোয়েশ্চেন সলভ করতে পারো। সাস্টের কোয়েশ্চেন কিন্তু একটু টাফ হয়, তো সেক্ষেত্রে দেখা গেছে তুমি যদি আবার না পারো তাহলে মানে মন মানসিকতা ভেঙে যাবে। তো এই কারণে একদম লাস্টে গিয়ে তুমি সাস্টের কোয়েশ্চেন চাইলে দেখতে পারো, যদি তোমার এগুলো সবগুলো করা থাকে। বাট যাদের মেইন বুকই করা নাই বা হচ্ছে যাদের প্রশ্ন এরকম টাইপ ধরে ধরে সলভ করা নাই, তারা কোনোভাবেই এগুলা করবা না, বিজ্ঞান প্রযুক্তি তুমি হাতি দিবা না। তুমি জাস্ট যদি আমাকে শিওরিটি দিতে পারো যে ভাই আমি মেইন বুকের থিওরিগুলো খুব ভালো মতো পড়ছি এবং আমি আপনার টাইপ ধরে ধরে সবগুলো এমসিকিউ সলভ করে এক্সামগুলো দিছি, তোমার প্রিপারেশন ডান, তোমাকে জিএসটিতে কেউ আটকাতে পারবে না, এটা আমি তোমাকে লিখে দিতে পারবো। কিন্তু তুমি যদি এগুলো না করে এসে আজকে জিএসটির প্রশ্ন, কালকে বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন, কালকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, এগুলো যদি করো শেষ, চান্স এখানেই শেষ। কারণ তোমাকে বুঝতে হবে যে জিএসটির কোয়েশ্চেনটা আসলে কোন স্ট্যান্ডার্ড হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি বলতেছি যারা একটু এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ যারা একটু আগায় থাকতে চায় সবার থেকে, তারা এই কাজগুলো করতে পারে। এবং তোমার যদি এগুলাও হয়ে যায় যে না আমার হচ্ছে জিএসটির কোয়েশ্চনও শেষ, আমার বিজ্ঞান প্রযুক্তির কোয়েশ্চনও আমি করতেছি, লাস্ট মোমেন্টে এসে আমি আর কি দেখতে পারি, সেক্ষেত্রে তুমি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এগুলোর প্রশ্ন দেখতে পারো। কিন্তু এখানে আরেকটা তোমাকে দেখতে হবে, সেটা হলো বুয়েট এবং সিকেরওয়েট, অর্থাৎ যে কঠিন কোয়েশ্চেনগুলো আসে আমরা বলি এই কঠিন কোয়েশ্চেনগুলো কোথা থেকে আসে, এগুলো সিকেরওয়েটের কোয়েশ্চেনগুলো বা এই টাইপগুলো থেকে কিন্তু তারা দিয়ে দেয়। শুধু ক্যালকুলেশনের জায়গায় দেখা যাবে যে হাতে ক্যালকুলেশনের করার জন্য তোমাকে হচ্ছে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, জাস্ট তোমাকে কী করতে হবে যে এই টাইপগুলো দেখে ফেলতে হবে, ঠিক আছে। এটা সবার জন্য না, যারা 20-র উপরে মার্ক চাচ্ছ, যে আমার 25-এর মধ্যে ফিজিক্সে সর্বোচ্চ মার্ক লাগবে, অর্থাৎ 20+ মার্ক লাগবে, তাদের জন্য আমি বলবো যে ডিউ কোশ্চেন আর ইউ কোশ্চেনের পাশাপাশি তুমি কিন্তু বুয়েট এবং সিকেরওয়েটের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো দেখতে পারো। তবে ক্যালকুলেশন ওখানে দেখার দরকার নেই, কারণ সেখানে কিন্তু হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যেত, যেহেতু জিএসটিতে ক্যালকুলেশনের জন্য তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু হাতে ক্যালকুলেশনটাই করতে হবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, হাতে ক্যালকুলেশন নিয়ে যাদের প্রবলেম আছে তাদের জন্য আমরা হচ্ছে ভিডিও দিয়ে দিব, তো জাস্ট তোমরা ওখান থেকে দেখে নিবা, তাহলে তোমাদের আশা করছি আর প্রবলেম হবে না। বাট তুমি এই হায়ারার্কিটা মেনটেন করা ট্রাই করো। দেখো ভাই, শর্ট সিলেবাস যেহেতু আছে, তুমি যদি 25-এর মধ্যে এইভাবে প্রিপারেশন নিতে পারো, তুমি অ্যাটলিস্ট 16 থেকে 17 নাম্বার কমন পাবাই, ঠিক আছে, যদি তোমার এই প্রসেসগুলো ঠিক থাকে এবং তুমি যদি পরিশ্রম করতে পারো। আর রেগুলারলি যারা এক্সামগুলো দিচ্ছ তারা অনায়াসই এখান থেকেও কিছু কোয়েশ্চেন তোমার কমন চলে আসবে, এক্সাম থেকেও তোমার কিছু কোয়েশ্চেন কমন চলে আসবে। কারণ আমরা যে এক্সামে যে কোয়েশ্চেনগুলো দিয়েছি সেগুলো কিন্তু বিগত বছরে যশোর এবং জিএসটির কোশ্চেনগুলো থেকেই দিয়েছি, অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর আলোকে দিয়েছি। আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির স্টাইল বা হচ্ছে জাহাঙ্গীরের স্টাইল কিন্তু ফলো করি নাই। তো তোমরা যদি শেষ মুহূর্তে এসে তোমাদের পরিশ্রমের লেভেলটা একটু বাড়াই দিতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার জিএসটিতে একটা ভালো মার্ক আসতে যাচ্ছে, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।